অতীত কিভাবে উন্মোচিত হয়েছে বা অতীতে যা যা ঘটেছে তা দেখে আগামী 30 বছর কেমন হবে তা নিয়ে আমার বেশ কৌতূহল ছিল। তাই আমি 2050 সালে আমাদের জন্য জীবন কেমন হতে পারে তা নিয়ে একটু গবেষণা করেছি। আর আজকের এই ভিডিওতে আমি আমার গবেষণা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাই চলুন দেখে আসি কেমন হতে পারে 2050 সালের জীবনমান। প্রথমে আমরা কথা বলবো ন্যানো টেকনোলজির বিষয় নিয়ে। প্রথমে ন্যানো টেকনোলজির দিকে নজর দেওয়া যাক। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা উত্তেজনাপূর্ণ উন্নয়ন করেছেন এবং ন্যানো প্রযুক্তির জন্য অসংখ্য উদ্ভাবনী অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছেন। অ্যাপ্লিকেশনগুলো দাঁড়িয়ে আছে ন্যানো প্রযুক্তিতে। এর মাধ্যমে জীবন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা জানি। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ন্যানো রোবটগুলি ভবিষ্যতে আমাদের মস্তিষ্কে লাগানো হবে, যাতে আমাদের ভার্চুয়াল জগতের সাথে আরো সহজে এবং দ্রুত সংযোগ করা যায়। মস্তিষ্কে কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহারে মন এবং কম্পিউটারের এক হয়ে যাবে, যা মানুষকে অন্তহীন তথ্যের অ্যাক্সেস দেবে এবং মন যে সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হতে পারে না, তখন সেই সমস্যাগুলো সমাধান করা অত্যন্ত সহজ হয়ে উঠবে এবং মানুষ আরো বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী হয়ে উঠবে। ন্যানো টেকনোলজি যদি সেই পর্যায়ে পৌঁছে যায়, তাহলে ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটের প্রয়োজন হবে না। অবশ্যই এটি ভবিষ্যতের ছাত্রদের জন্য খুব উত্তেজনাপূর্ণ একটি বিষয়, কারণ আমার মনে হচ্ছে গণিতের যে জটিলতা বা সর্বজনীয় চ্যালেঞ্জ তা আর বেশি দিন থাকবে না। কারণ ক্যালকুলেটরের মতো ডিভাইসগুলো যখন মানুষের মস্তিষ্কে বসানো থাকবে, তখন গণিত তো হয়ে যাবে একেবারেই সোজা। পরবর্তী প্রযুক্তিগত অগ্রগতি যা আমরা ভবিষ্যতে আশা করতে পারি তা হলো 3D প্রিন্ট প্রযুক্তির উত্থান। 3D প্রযুক্তি ইতিমধ্যে উন্নত, কিন্তু আমরা আশা করতে পারি এটি 2050 সালের মধ্যে আরো উন্নত হবে। এই মুহূর্তে আমাদের কাছে 3D প্রিন্ট করার মতো টুলস রয়েছে এবং হোম রয়েছে। ভবিষ্যতে আমরা আরো সরঞ্জাম এবং সম্ভবত পরিবহনের কিছু নতুন উপায় বের করতে সক্ষম হব। যদি বড় মেশিন তৈরি করা হয়, তাহলে এই প্রযুক্তিটি প্রত্যেকের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে উঠবে। যদি একটি 3D প্রিন্টার আবিষ্কার করা যায়, তাহলে 3D এর সম্ভাবনাকে অসীম করে তোলা যেতে পারে। 3D মুদ্রণযোগ্য ফাইলগুলির বর্তমান যে চাহিদা তা যদি অব্যাহত থাকে, তবে প্রত্যেকে তাদের নিজস্ব বড় বড় বস্তু যেমন আসবাবপত্র, ফার্নিচার ইত্যাদি প্রিন্ট করতে বেশি সময় লাগবে না। মেডিকেল বিজ্ঞান এখন দিন দিন মানুষের মৃত্যুকে নির্মূলের দিকে নিয়ে যাচ্ছে। এমন হতে পারে 2050 সালের মধ্যে মৃত্যু একটি ভিন্ন মাত্রার জিনিস হতে পারে, কারণ বিসিআই প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্ক একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকায় আমাদের মস্তিষ্কে সংরক্ষিত তথ্য কম্পিউটার ফাইলের মতো হার্ড ডিস্কে স্থানান্তর করা যাবে। তার মানে হলো স্মৃতিসহ ডেটা পুনরুদ্ধার করা যেতে পারে, অন্য একটি সত্তায় বা রোবটে আপলোড করা যেতে পারে। তৈরি হতে পারে আরো উন্নত হিউম্যানের মস্তিষ্ক বিশিষ্ট রোবট। একইভাবে প্রতিটি ক্ষেত্রের বিশেষজ্ঞদের ব্রেনগুলি সংরক্ষণ করা হবে এবং সেই ব্রেনগুলি উদ্ভাবনের উপর কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। চিকিৎসা ক্ষেত্রে বিবেচনা করা আরেকটি উন্নতি হলো ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময় হবে। এই উন্নয়নের একমাত্র নেতিবাচক দিক হলো প্রতিটি নতুন প্রযুক্তি যখন প্রথম বের হয় তখন খুব ব্যয়বহুল হয়। তাই আমাদের অনেকের কিছু সময়ের জন্য এই আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী প্রযুক্তিতে অংশ নেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। তবে সুখবর হলো পরিবহন ক্ষেত্রে আমাদের প্রবেশাধিকার থাকতে পারে। 2050 সালে পরিবহনে ব্যাপক পরিবর্তন হবে। টেসলার মতো গাড়ি প্রস্তুতকারকদের কাছ থেকে ইতোমধ্যেই চলছে অটো ড্রাইভিং গাড়ি, ড্রাইভার ছাড়াই চলছে গাড়ি। ফলে অন্ধ ও প্রতিবন্ধীরাও গাড়ি চালাতে সক্ষম হবে। 2050 সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহনের জন্য প্রযুক্তি বিদ্যমান থাকবে, তা বিশ্বাস করা খুব একটা কঠিন বিষয় নয়। এই ধরনের স্বয়ংক্রিয় যানবাহনের কিছু উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যু হ্রাস, কারণ যানবাহনগুলির ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সহযোগিতা করবে, ফলে দুর্ঘটনা অনেক কম হবে। আরেকটি সুবিধা হলো জীবনযাত্রা পরিবর্তন, যা অটো চালিত যানবাহন নিয়ে আসবে, তা হলো যানবাহন চালানোর প্রয়োজন হবে না। তাই মানুষ ওই সময় কাজে লাগাতে পারবে কিংবা বিশ্রাম নিতে পারবে। আরেকটি আকর্ষণীয় উন্নয়ন হলো ইলনের হাইপারলুপ 1 প্রজেক্ট, যার লক্ষ্য হলো অধিকাংশ পাবলিক ট্রান্সপোর্ট ভূগর্ভে স্থানান্তর করা। 310 কিলোমিটার ঘন্টা গতিবেগে ঐতিহাসিক গতিতে ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে এই ট্রেনটি একটি দ্রুত, সস্তা এবং পরিচ্ছন্ন পরিবহনের সুযোগ উপস্থাপন করবে। এবং যদি আরো বেশি লোক এটি ব্যবহার করে,
বা এর ব্যবহার বেড়ে যায়, তাহলে ট্রাফিক সম্পর্কিত দুর্ঘটনাও আরও কম হবে। পরিবহন খাতে এখনো খনিজ জ্বালানি ব্যবহৃত হলেও ভবিষ্যতে সমস্ত পরিবহন ও যানবাহনে ব্যবহৃত জ্বালানি হবে নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ একই শক্তি বারবার ব্যবহার করা হবে, যার ফলে খরচ অনেক কমে আসবে। বর্তমানে বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং এবং প্রাকৃতিক সম্পদ হ্রাসের হুমকি দ্বারা জর্জরিত। তাই আমাদের আরও টেকসই শক্তির উৎসের সাথে খাপ খাইয়ে নেওয়ার দিকে নজর দেওয়া দরকার। বর্তমানে বিজ্ঞানীরা হাইপারলুপ, ওয়ান ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন খোঁজ করে যাচ্ছে এবং অটোমোবাইল শিল্প ও ক্ষতিকারক গাড়ির নির্গমন কমানোর উপায়গুলিও তারা খোঁজ করছে। কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহার বন্ধ করার জন্য এই সমস্ত প্রচেষ্টা। এগুলো ছাড়াও সমুদ্রের বায়ু, সৌর এবং তাপ শক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে। অনেক কোম্পানি, বিশেষ করে ব্লু রাইজ, সমুদ্রের তাপীয় শক্তি রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছে। ব্লু রাইজ এমন একটি প্রকল্পে কাজ করছে যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে। আশা করি ব্লু রাইজ এবং তাদের সহকর্মীরা শীঘ্রই আমাদের মুখোমুখি পরিবেশগত কিছু সমস্যা দূর করতে সফল হবে। বর্তমান বিশ্বে মহাকাশ অন্বেষণ এখন একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশ্বের অনেক কোম্পানি পৃথিবীর বাহিরে অন্য গ্রহে আবাসন খুঁজেই চলেছে। স্পেস এক্স এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলি স্থানিক অন্বেষণের লক্ষ্য নিয়ে মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে পারে এবং শেষ পর্যন্ত উপনিবেশে অর্থাৎ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে বসবাস করতে মানুষকে সক্ষম করে তুলতে পারে 2050 সাল নাগাদ। ইতোমধ্যে আবিষ্কার করা গ্রহগুলো তাদের জন্য মহাকাশ পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যারা এটি বহন করতে পারে, অর্থাৎ যাদের অর্থ ও সামর্থ্য আছে, তাদের জন্য। বিশ্বের অনেকেই এখন এই গ্রহগুলোতে অবকাশ কাটানোর জন্য ছুটিতে যাচ্ছে। ছুটির অবসর কাটানোর জন্য মঙ্গল গ্রহ এবং চাঁদের মতো স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ মানুষ অবসর সময় কাটাতে মঙ্গল গ্রহ এবং চাঁদে যাবে। দুর্ভাগ্যবশত কক্ষপথের এই ভ্রমণ উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল হবে। প্রথম দিকে এটিকে অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য একচেটিয়া করে তোলা হবে, তবে আস্তে আস্তে ব্যয় কমবে বলে আশা করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি এমন কিছু নিয়ে আসবে যা সবার জন্য উপকারী হতে পারে। এখানে উল্লেখিত উদ্ভাবনগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ইতোমধ্যেই সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বছরের পর বছর ধরে আরো ভালো হবে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে এআই জীবন্ত মস্তিষ্কের প্রক্রিয়াকরণ শক্তিকে ছাড়িয়ে যাবে, অর্থাৎ এআই একজন স্বাভাবিক মানুষের থেকে বেশি শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তারা। বিজ্ঞানীদের এখনো খুঁজে বের করতে হবে কিভাবে একটি এআইতে সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ প্রদান করা যায়, তাহলে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে। কিন্তু এআই এর উত্থান অবশ্যই কর্মশক্তির চেহারা বদলে দেবে। শুধু তাই নয়, চাকরির বাজারেও আমূল পরিবর্তন আসবে এবং পরিস্থিতি যেভাবে চলছে তাতে বিশ্বের বর্তমান চাকরির প্রায় অর্ধেক বিলুপ্ত হয়ে যাবে, যা এআই এবং রোবট দ্বারা দখল করা হবে। 2050 সালে বিশ্ব এখনকার চেয়ে আরও অনেক বেশি আন্তঃসংযুক্ত এবং ডেটা দ্বারা পরিচালিত হবে। চাকরির বাজারের পরিবর্তনের সাথে সাথে শিক্ষারও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান বৃদ্ধি হয়েছে, বিশেষ করে মহামারী করোনা চলাকালে। 2050 সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল স্কুল ব্যবস্থা চালু হতে পারে। এমনকি যদি আমরা শারীরিকভাবে স্কুলে পড়ি, তাহলেও ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করা লাগবে এবং বইয়ের তেমন প্রয়োজন হবে না। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য 70%-রও বেশি ছাত্র অনলাইন ডিগ্রিতে নথিভুক্ত হবে। শিক্ষাকে আরও বিশ্বায়ন করে সহজলভ্য করে তোলা হবে। অবশ্যই এটি প্রশংসা পাওয়ার মতোই পদক্ষেপ যদি আমরা সকলের জন্য সুশিক্ষাকে সহজলভ্য করতে চাই। এমনকি সেই সময়ে এআই পাওয়ার্ড রোবট দ্বারা শেখানো হবে। আমি মনে করি রোবটগুলো কোর্সের উপাদান প্রস্তুত করতে সক্ষম হবে এবং বক্তৃতা দিতে, পাশাপাশি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতেও সক্ষম হবে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো মেটাভার্স। এখন আমরা মেটাভার্স নিয়ে আলোচনা করব।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ঘোষণা করার পর থেকে ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই সামাজিক মিডিয়া জায়ান্টের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন একীভূত হয়েছে। যারা মেটাভার্স সম্পর্কে কিছুটা বিভ্রান্ত তাদের জন্য বলছি যে আপনি একা নন। এরকম অনেকেই আছে যারা মেটাভার্স সম্পর্কে কিছুটা বিভ্রান্ত, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি চেষ্টা করব আপনাদের ক্লিয়ার করে একটি ধারণা দেওয়ার। মেটাভার্স হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ প্রযুক্তিগত বাস্তবতা, কম্পিউটার জেনারেটেড পরিবেশ যেখানে আপনি এআই সক্ষম সফটওয়্যারের মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের সাথে এমনভাবে যোগাযোগ করতে পারবেন যে আপনার মনে হবে আপনি সশরীরেই ওই ব্যক্তিদের সাথে উপস্থিত আছেন। মেটাভার্স ফাংশনগুলো আরও উন্নত হওয়ার সাথে সাথে 2050 সালের মধ্যে এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল অভিজ্ঞতা দিতে সক্ষম হবে, যার ফলে আপনি আপনার নিজের বাড়িতে আরামে থেকেও ভ্রমণ, কেনাকাটা ইত্যাদি কাজগুলো করতে পারবেন। মানুষ বাস্তব ও ভার্চুয়াল অভিজ্ঞতা বিশ্বের সাথে শেয়ার করার সুযোগ পাবে। আপনার পরিবারের সাথে আপনার ছুটির দিনে একটি ট্রিপ নিয়ে কল্পনা করা যেতে পারে যাতে বিষয়টি বুঝতে সহজ হয়। ধরুন আপনি আপনার পরিবার থেকে দূরে কোথাও অবস্থান করছেন, তখন আপনি চাইলে এআই টেকনোলজি ব্যবহার করে ভার্চুয়ালি আপনার পরিবারের সাথে সংযুক্ত হতে পারেন। শুধুমাত্র আপনি শারীরিকভাবে সেখানে নেই, কিন্তু আপনার মনে হবে আপনি আপনার পরিবারের সাথেই আছেন। এর কিছু খারাপ দিকও থাকবে, যেমন আমার কাছে মনে হচ্ছে আমরা যত বেশি সংযুক্ত হব তত বেশি দূরে থাকব। কারণ টেকনোলজির আশীর্বাদে যখন আমরা দূর থেকেই সব করতে পারবো তখন কষ্ট করে আর কাছে আসার আগ্রহ থাকবে না। এরপর কথা বলবো টাকা নিয়ে। যদিও 2050 সালে আমরা অর্থ ব্যবহার করব, অর্থাৎ টাকার লেনদেন করব, তবে বিশেষ বিষয় হলো এই লেনদেন আর ফিজিক্যালি হবে না, অর্থাৎ সব লেনদেন হবে অনলাইন। মানুষের তখন ফিজিক্যাল অর্থ নিয়ে ঘুরবে না, ফলে সেই প্রবণতা বজায় রেখে নগদ অর্থের আর ব্যবহার করা হবে না 2050 সালে। সমস্ত লেনদেনের কার্যত সম্পন্ন হবে ইলেকট্রিকভাবে। এছাড়াও এআই এর প্রভাবের কারণে আর্থিক লেনদেনের নতুন মোড় আবির্ভূত হতে পারে, যেহেতু বিশ্ব ধীরে ধীরে সেই প্রযুক্তিগুলি গ্রহণ করতে শুরু করেছে যা ঐতিহ্যগত কাগজ এবং প্লাস্টিকের অর্থকে আরও কম উপযোগী করে তুলবে। আমাদেরকে মুদি বাজার নিয়েও টেনশন করতে হবে না, কারণ টেসলার গাড়ি যেমন তার প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ অর্ডার করে, ঠিক তেমনিভাবে বাসাবাড়ির ফ্রিজ বা রেফ্রিজারেটর গুলি আমাদের যেসব মুদি পণ্য দরকার সেগুলোর অর্ডার করবে। ফলে আমাদের আর বাসার প্রয়োজনীয় জিনিস নিয়ে বিভ্রান্ত হতে হবে। রিয়েল এস্টেট হোম অ্যাপ্লায়েন্স অটোমেশনের কথা ভাবলে বোঝা যায় 2050 সালের বাড়িগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে। যদিও অনেক স্মার্ট হোম ইতিমধ্যে বিদ্যমান, তবে বাসাবাড়িতে পরবর্তী কয়েক দশকে যে উন্নয়নগুলি উপলব্ধ হবে তা আমাদের এখন যা আছে তার থেকে অনেক বেশি উন্নত হবে। 2050 সালে স্মার্ট হোমগুলোতে সম্পূর্ণ এআই অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, যার ফলে আমাদেরকে বারবার নির্দেশ দিতে হবে না। আমাদের মোড এবং প্রয়োজনীয়তাগুলি বোঝার ক্ষমতা থাকবে বাড়িগুলো, এবং বাড়ির আসবাবপত্র আমাদের দরকার অনুযায়ী কাজ করতে থাকবে। এছাড়াও ইন্টারঅ্যাক্টিভ হলোগ্রাম টেলিভিশন বিদ্যমান থাকবে, যার অর্থ আপনি মৌখিকভাবে আপনার হলোগ্রাম টিভিতে কল করতে পারেন এবং এটি আপনার সামনে উপস্থিত হবে। আপনাকে আর কখনো রিমোট খুঁজতে হবে না, কারণ আপনি ন্যানো প্রযুক্তি ব্যবহার করে আপনার মন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন ভিডিও শুরুতে আলোচনা করা হয়েছে। 2050 সালে আমাদের জীবন কেমন হবে তা খোঁজ করতে করতে আমরা এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। সত্য বলতে এটি কেবল কল্পনার অনুশীলন, এবং আমি বুঝতে পারি যে এই ভিডিওতে আলোচনা করা সমস্ত কিছুই সত্য হবে না। তবে আপনাকেও একমত হতে হবে যে আলোচ্য বিষয়গুলোর পরিবর্তন অবশ্যই ঘটবে, শুধু কম বা বেশি। কারণ মানবজাতি ইতোমধ্যেই এই প্রযুক্তিগুলোর অনেকগুলির চারা রোপণ করেছে। প্রযুক্তি যেভাবে অগ্রসর হচ্ছে তার থেকে একটি বিষয় নিশ্চিত, এবং আমার কোনো সন্দেহ নেই যে 2050 সালের মধ্যে পৃথিবী খুব আলাদা হবে। তবে আমি আশা করি যে আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা এবং কাঠামোগুলি এই আগত উদ্ভাবনগুলির সাথে খাপ খেতে সক্ষম হবে। এই ভবিষ্যৎ উদ্ভাবন সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি কল্পনা করতে পারেন 2050 সালে জীবন কেমন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।